আচ্ছা, উপশক্তি স্তর আমরা বুঝলাম। এবার আমরা দেখবো যে উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে। দেখো তোমরা কিন্তু অলরেডি জানো যে একটা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে। বলো তো কয়টা থাকতে পারে? 2n স্কয়ার নীতির সাহায্যে তোমরা শিখছো একটা শক্তি স্তরে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারে। ম্যাক্সিমাম কিন্তু কয়টা চেয়ে কম থাকতে পারে, ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমরা কিন্তু আগে থেকে জানো উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে। যেমন এস যে লেখো, এস এর মধ্যে জীবনে 2 এর বেশি দাও, দিবা না কিন্তু, একটু পরে ইলেকট্রন বিন্যাস শিখবা। পি, পি তে তুমি সর্বোচ্চ দাও কয়টা? 6টা। ডি তে তুমি সর্বোচ্চ দেওয়া করা জানো 10টা। এফ এ তুমি ম্যাক্সিমাম দেওয়া হচ্ছে 14টা। এই জিনিসটাই আমরা একটু সূত্রের সাহায্যে শিখে ফেলি। চলো, কি সূত্র? সূত্রটা হচ্ছে দেখো, এই যে এখানে সূত্র বলেছে 2 ইন্টু 12 প্লাস 1। আমি তোমাকে লিখে দেই 2 ইন্টু 12 প্লাস 1। তোমাদেরকে কিন্তু আমি একটু আগেই শিখাইলাম যে এল যদি হয় 0 1 2 3, তোমার অরবিটাল হচ্ছে এস পি ডি এফ। তো ধরো কেউ তোমাকে জিজ্ঞেস করলো যে বলো তো যে পি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন আছে। তাই পি অরবিটালের জন্য এল এর মান কত? 1। এই দেখো, এল ইকুয়াল টু 1 হলে কোন অরবিটাল? পি অরবিটাল। তাহলে মান বসাই দাও, 2 ইনটু এই যে এল এর মান বসাইছি 1, 2 ইনটু 12 প্লাস 1। এই যে 1 গুণ করে নাই, 1 গুণ করলে কি না করলে কি, ধরো 1 গুণ করে দিলাম। আচ্ছা, তারপরে আসো, এল এর মান যদি 2 হয়, এটা কোন অরবিটাল বলো তো? ডি অরবিটাল। দেখো এটা তোমরা আগের ক্লাসে শিখে ফেলছি। এই যে জি হলে এল এর মান 2, তাহলে 2 ইনটু 2 প্লাস 1, দিতে 10টা। দেখো এই যে আমি লিখে রাখছি। তারপর এফ এ কয়টা? 14টা। এর মাধ্যমে আমরা একটা উপশক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা জানতে পারলাম। ম্যাক্সিমাম লিমিটটা জানা দরকার, কিন্তু এই করাটা যে সবসময় থাকবে তেমন না। আমার মৌল অনুযায়ী ইলেকট্রন বিন্যাস ভ্যারি করবে, তাই না? কখন দেখবা পিতে দিছি 3টা, কখন দেখবা ডিতে দিছি 6টা, কখনো 9টা। এটা পরের কথা, বাট সর্বোচ্চ কটা থাকতে পারে সেটা আমরা শিখলাম। এবার দেখো, আমরা এখানে হিসাব করব যে একটা শক্তি স্তরে উপশক্তি স্তর তো একটা থাকবে না। যেমন দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা? 2s আর 2p। তাহলে এই দুইটা মিলে কয়টা ইলেকট্রন হইলো? তৃতীয় শক্তি স্তরে উপশক্তি কয়টা বলো? 3টা। 3s 3p 3d, তিনটা মিলে কয়টা হলো? চলো এগুলো আমরা হিসাব করি। তো প্রথমটা কি? 1। তো n এর মান যদি 1 হয় তাহলে l এর কত বলো? 0। এবং অরবিটাল কি 1s, আমি একটু আগে হিসাব করে দেখাইছি। আর অ্যাকর্ডিং টু মাই ফর্মুলা 1s এর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। তাহলে প্রথম শক্তি স্তরে মাত্র 2টা ইলেকট্রন। দেখো এটা কিন্তু একটা কম্বিনেশন। তোমরা একটু আগে সূত্র পড়ছো না, 2n স্কয়ার। দেখো এটা আর এটার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই, এটা আমরা চার্টের মাধ্যমে শিখবো। তোমরা কিন্তু যে কেউ জিজ্ঞাসা করতে পারে যে তৃতীয় শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন, সেটা একটু n ও l এর মানের সাহায্যে দেখো। তুমি তো 2n স্কয়ার জানো, n বসায় তো বলে ফেলতে পারবা, কিন্তু আমি যে বলে দিই n ও l এর মাধ্যমে দেখাও। এই n আর l কিন্তু কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যার আরো প্রকারভেদ হয়, ম্যাক্স প্লাংক কোয়ান্টাম তত্ত্ব দিচ্ছে, এখানে তোমাদের সেগুলো নিয়ে আলোচনা করা হয় নাই। কিন্তু এভাবে চার্ট আকারেও তোমাকে ইলেকট্রন বের করা শিখতে হবে। শুধু এটা বলতে করলেই হবে না যে আমি তো 2ns করে বসে সব ইলেকট্রন বাই করতে পারি, তাহলে আর l দিয়ে ভাঙবো কেন? তো তোমাকে স্পেসিফিক বলে দিবে n ও l এর সাহায্যে ভাঙবো, তখন কিন্তু ভাঙতে হবে। আচ্ছা, এরপরে আসো 2 নম্বরে আসি। তো 2 যদি হয়, তোমরা জানো l হয় 0 আর 1, তাহলে একটা হবে 2s আর 2p। 2s এ থাকতে পারে 2টা, 2p এ থাকতে পারে 6টা। 6 আর 2 কত হলো? 8টা ইলেকট্রন। মজা না? একদম ইজি। এগুলো আমরা আগেই পড়ে আসছি। আমরা যা কিছু পড়ছি এই পুরাটা এখানে চার্টের মধ্যে বসিয়ে দিচ্ছি। তো আমরা একটু দেখি, n এর মান যদি হয় 3, তাহলে l হয় 0 1 2, 3s 3p 3d। এখানে কোনো প্রশ্ন হয় যে 3f অরবিটাল কেন সম্ভব না? 3f অরবিটাল কেন সম্ভব না? তখন তুমি কি করবা? পসিবল না। তুমি বলবা যে আমি তো জানি যে n এর মান যদি 3 হয় তাহলে l হয় 0 1 2, তার মানে 3s 3p 3d। আর তো ভ্যালু নাই, তাই 3f অরবিটাল সম্ভব না, শেষ। আচ্ছা, তাহলে দেখো s এ কটা থাকে? 2টা। p তে কটা থাকে? 6টা। d তে কটা থাকে? 10টা। 2 6 10, 18টা ইলেকট্রন থাকতে পারে তৃতীয় শক্তি স্তরে। অনুরূপভাবে চতুর্থ শক্তি স্তরে মোট থাকতে পারে 32টা ইলেকট্রন। এই চার্টটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা, নোট করবা। চার্টটা এঁকে তোমরা কমেন্টে পাঠিয়ে দাও যে স্যার আমি চার্টটা আঁকছি। আচ্ছা দেখো, এখন নেক্সট নেক্সট আমরা যেটা করব সেটা হলো n প্লাস l নীতি। দেখো n প্লাস l নীতি মানেই হলো তোমার এই আউটবাউ নীতি, বুঝছো? এই আউটবাউ নীতি। তো এই আউটবাউ কি বলছে আমি একটু পরে বলতেছি। আউটবাউ নীতিরই অ্যাপ্লাইড একটা চেহারা, বুঝছো? মানে একটা প্রায়োগিক রূপ হচ্ছে n প্লাস l নীতি, যার মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি কোন শক্তি স্তরের শক্তি কম, কোন শক্তি স্তরের শক্তি বেশি। কম বেশি দিয়ে আমার লাভ কি? লাভ হলো
আমাদেরকে আহ্বায়ক শিখাইছে ইলেকট্রন সবার আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে। ধরো তুমি 5 তলায় উঠবা, 5 তলায় একদম লাফ দিয়ে উঠবা না, আগে কি নিচতলা সিঁড়ি পার হবা না, তারপরে 2 তলা সিঁড়ি, তারপরে 3 তলা, তারপরে 4, তারপরে 5। তোমাকে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ নিম্ন থেকে উচ্চ শক্তির ক্রমানুসারে প্রবেশ করতে হবে। এই শক্তি আমরা নির্ধারণ করবো n+l নীতির সাহায্যে। কিরকম আমি একটু লিখে দিচ্ছি, সবাইকে লেখো যে n+l এর মান যার কম, শক্তি সেখানে কম, আমি তো মুখে বলতেছি, আমার লেখা সুন্দর না, শক্তি সেখানে কম, ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে, ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। চলো আমরা একটা নমুনা দেখি। ধরো আমি তোমাকে দিলাম 3s, চলো কালো কালি নেই, আমি তোমাকে দিলাম 3s, তারপর আমি তোমাকে দিলাম 3p। এখন আমি জিজ্ঞাসা করলাম যে বলতো যে আমি এই দুইটার মধ্যে ইলেকট্রন দিব কোনটায় আগে দিব, তো তুমি কি করবা, n+l বাই করবা। খেয়াল করে দেখো, এতক্ষণ তোমরা পানির মতো বুঝে গেছো যে n আর l এর মান বাই করা কত সোজা। এরকম এখানে 3 দেখে বোঝা যাচ্ছে এটা তৃতীয় শক্তি স্তর, তাহলে n এর মান কত বলো, ওই যে এই যে n এর মান কত 3। আর তোমরা হয়তো বলে যাও, আমি বারবার এগুলো লিখে দিই যে l যদি হয় 0 1 2 3, তাহলে যে s, এই যে p, এই যে t, এই যে হলো f। তাহলে বলো তো এটা জন্য কত, ওই যে 3, বুঝলা? তাহলে তাহলে 3 + 0 = 3, সো 3p। এবারে বলো p এর ক্ষেত্রে মান কত, ওই যে 1। আচ্ছা, তাহলে বলো তো n+ এর মানটা কোথায় কম পাইলাম, 3s এ। তাহলে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে, 3s এ। ঠিক আছে, এখান থেকে তোমাদের একটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। আমি তোমাদের এই ইম্পর্টেন্ট প্রশ্নটা একটু এখানে পড়াই দিই। দেখো সবাই প্রশ্নটা আমার সাথে সাথে লিখবা। প্রশ্নটা হলো যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন, তোমাদের পরীক্ষা আসবে এটা, ইলেকট্রন 3d তে না যে 4s এ প্রবেশ করে কেন, এটা আমরা ব্যাখ্যা করব এই n+l নীতির সাহায্যে। বুঝছো, পটাশিয়াম 19তম ইলেকট্রন কেন 3d তে না যে 4s এ প্রবেশ করে। চলো আমরা উত্তর অন্য একটা কালারে দিই, সবুজ কালারে দিই, না এটা দেখা যায় না, এটা কিসে দিব, লালে দেই। 3d ক্ষেত্রে হিসাব করো, 3d ক্ষেত্রে হিসাব করো, n এর মান হলো 3, l এর মান কত, ওই যে দেখো, ওই যে 2। হ্যাঁ আমি লিখে রাখছি কিন্তু তোমরা মনে রাখবা। কত হলো 5, 4s এ আসো, n এর মান কত 4, ওই যে l, এই যে s 0 4, কত হলো বলো, কোনটা কম হলো, শক্তি কোনটা কম হলো, 4s। তাই 3d এর আগে যাবে 4s এ, তারপরে যাবে 3d তে। এটাই আমাদেরকে শিখাইছে n+l। কিন্তু একটু টুইস্ট আছে, তোমরা মনে রাখবা, কেমিস্ট্রি কিন্তু অনেক টুইস্ট, একটু পরে পরে দেখবা টুইস্ট। একটা টুইস্ট তোমাদেরকে আমি দেখাই। এমন কি হতে পারে না যে n+l এর মান সমান হয়ে গেছে, ওরো 4 ওরো 4 ওরো 5 ওরো 5। একটা এক্সাম্পল দেখি, তোমরা এটা তুলে নাও, দেখো এটা তুলে নাও, ভিডিও পজ করে তোলো অথবা স্ক্রিনশট দিয়ে তোলো, এই কোশ্চেনটা কিন্তু আসবে। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। সমান হতে পারে, সমান হলে কি হবে, ঠিক না? তাহলে লেখো সমান হয় তাহলে কি হবে, আগে নিয়ম লেখো, হ্যাঁ পরে বুঝাচ্ছি। দেখো যে n+l এর মান মান সমান হলে, সমান হলে n এর মান যেখানে কম, n এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, বুঝলা? চলো দেখাই। ধরো 3d দেখলে একটু আগে, তাই না? 3 + 2 কত হলো 5। এখন ধরো 4p দিলাম, 4p, 4 + p এর ক্ষেত্রে কথা বলো, যে 1 5। দেখো এখন কি করবো, n+l এর মান তো সমান হয়ে গেছে, তো মাত্র শিখালাম n+l এর মান যদি সমান হয় তাহলে n এর মান যেখানে কম, মানে যেটা নিম্ন শক্তি স্তর, যেটা আগে, কোন শক্তি স্তর আগে, এখানে দেখো 3, এই যে 3, এখানে 3 হলো তোমার আগে, 3, তাহলে 3d তে ইলেকট্রন আগে প্রবেশ করবে। n এর মান যেখানে কম, শক্তি তার কম, ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। এই হলো n+l নীতি। ঠিক আছে, তাহলে আমরা এই n+l নীতিটা কার মাধ্যমে শিখছি, আহ্বায়ক নীতির মাধ্যমে শিখছি। তা আহ্বায়ক আমাদের কি শিখাইছে যে ইলেকট্রন, ইলেকট্রন প্রথমে ইলেকট্রন প্রথমে
লিখে রাখো তোমার নীতিটা, নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে তারপর ক্রমান্বয়ে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। বুঝছো? এই যে বাংলা কথাটা লিখলাম এটাই তোমার অ্যাপ্লাই দেখাইছি হইলো n+l নীতিতে। তাহলে এটা নিয়ে কিন্তু আমি আর কথা বলবো না। এখন আমরা একটা চিত্রের মাধ্যমে একটু বুঝতে পারবো যে কার শক্তি আগে, মানে যেখানে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে এই ফিগারের মাধ্যমে আমরা দেখবো। দেখো এটা আমি একদম সিরিয়ালি সাজাইছি, দেখো কোনো প্যাচ নাই। 1s 2s 2p 3s 3p 3f লিখি নাই কেন? কারণ মাঝে মাঝে বাই করে দেখলাম 3f পসিবল না, 4s 4p 4d 4f 5s 5p 5d 5f এভাবে লিখছি। এখন তুমি জাস্ট কল্পনা করো এখানে একটা মার্বেল ছেড়ে দিচ্ছি, এটা কেমনে গড়াবে? দেখো আমি এমন ভাবে ট্র্যাক করে দিছি এইভাবে, এইভাবে গড়ায় গড়ায় যাবে। এই গড়ানো মানে কি? প্রথমে দিব 1s, তারপরে কি 2s 2p 3s 3p, তারপরে কিন্তু 3d না 4s, তারপরে 3d 4p 5s 4d 5p 6s 4f। এখন বাই চান্স তুমি তোরা ভুলে গেছো মাঝখানে যে কি জানি পড়ছিলাম চিত্রতে যে কই আগে দিমু, 4f আগে দিমু নাকি 5s আগে দিমু, হইতে পারে না? ইলেকট্রন করতে করতে ভুলে গেছো, সাথে সাথে তুমি n+l দিয়ে প্রয়োগ করে ফেলবা। কেমনে? ধরো 4f এর ক্ষেত্রে মানগুলো দেখো, 4f হলো 4 + 3, দেখো কত হলো 7, আর 5s কি বলতো? 5s নিয়ে কনফিউশন না আমার, দেখো কত পার্থক্য 5। তাহলে খেয়াল করে দেখো, ও 5s দিচ্ছি, এই তো বুঝাই যাচ্ছে 5s এর পরে তো 4d, বেশি পার্থক্য দিয়ে দিচ্ছি। 4f এর সাথে আসলে 5 এর সাথে কম কম মানে কনফিউশন হবে 4d এর। আচ্ছা 4d দেখো, 4d হলো 4 + 2 6। এখন বলো ওর পরটা বাদ, আমার কনফিউশন লাগছে এর মধ্যে, এটা দিকে বাদ হয়ে গেল। আচ্ছা চলো আবার দেখাই তোমাদের হিসাব। আমার 5s আর হলো 4d এর মধ্যে কনফিউশন, তাহলে 5s এর হিসাব কত? 5 + 0 5, 4d কত? 4 + 2 6। মানে আমি একটু করতে যা ধরো আমি কনফিউজড হয়ে গেছি যে 5s আগে দিব না 4d আগে দিব, আমার চিত্রটা মাথায় আসছে না, এই চিত্র পড়ে গেলে আঁকতে মন চাচ্ছে না। আমি n+l এর হিসাব করে ফেলবো। দেখো এখানে n+l এর মান কোথায় কম? 5s এ কম, তার মানে 5s এ আগে ইলেকট্রন যাবে তারপরে তোমার 4d তে যাবে। এটাই কিন্তু চিত্র দেখানো হয়েছে। দেখো আগে 5s ঘুরে ঘুরে তারপরে 4d তারপরে 5p। তার মানে যে কোনো মুহূর্তে আমি যদি কনফিউজড হয়ে যাই যে কোন অরবিটাল ইলেকট্রনটা আগে দিব, তাহলে আমরা সাথে সাথে n+l এর হিসাব করে ফেলবো, আর এই চিত্রটা আমাদের মাথায় ভিজুয়ালাইজ করে রাখবো, বা লাগলে এঁকে নিব, প্রথম প্রথম লাগলে এঁকে নিব বা ভিজুয়ালাইজ করে নিব। আচ্ছা আশা করি তোমরা ক্লিয়ার। এবার চলো আমরা কিছু ইলেকট্রন বিন্যাস দেখি, কি বলো? কিছু ইলেকট্রন বিন্যাস না দেখলে তো হবে না, ছোট থেকে শুরু করি। ধরো নাইট্রোজেন, কত নম্বর নাইট্রোজেন বলো? 7 নাম্বার। প্রথমে 1s দেই, 2s দেই, 2p দেই, ইলেকট্রন দিয়ে দিয়ে যাব। দেখো 1s2 কটা হলো? 2টা, 2s2 4টা, আর কটা লাগে বলো তো? 3টা। দেখো 2p3, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা তারপরে দেখো ধরো সোডিয়াম 11 নাম্বার, 1s2 2s2 2p6। ধরো তুমি আমি দিদি দিদি আগাই গেল, আগাই গেলে হবে? তোমার ইলেকট্রন তো বাইরে গেছে, দেখো 2 4 10 12 18টা হয়ে গেছে, গুণে থামতে হবে, কোথায় 11টা হবে? দেখো 11টা কেমনে বুঝবা? দেখো এখানে কটা হয়েছে? 2 4 10, 2p এর পরে কি আসে বলো? 3s, এই যে 11। বুঝতে পারছো? আচ্ছা একটু বড় করি চলো, ধরো আমরা ক্যালসিয়াম করি 20 নাম্বার, 1s2 2s2 2p6 3s2 3p6। এবার আন্দাজে কত থামি? 2 4 10 12 18, 18টা হয়ে গেছে। আর মতো কটা দরকার? 2টা, 4s। আর দেখো এখন তুমি ধরো আমাকে একটা বলদের মধ্যে একটা প্রশ্ন করতে পারো যে পিতে কেন 6 দিলাম, পি আর দিয়ে দিতাম না। আমি কিন্তু এটাই পরে আসছি যে একটা উপশক্তি স্তরে পিতে সর্বোচ্চ থাকতে পারে 6টা, এক্স এর সর্বোচ্চ থাকতে পারে 2টা। দেখো এখন তো ডি আনলাম না, ডি নিয়ে আস চলো। ডি ধরো আয়রন, সবচেয়ে ফেমাস আয়রন বা জিঙ্ক, আয়রন নিয়ে যাই শুধু আয়রন, আয়রন হলো 26 নাম্বার। মনে রাখতে হবে
1 থেকে 30 পর্যন্ত থার্ড আমি মুখস্থ রাখতে হবে, হ্যাঁ? তার পারমাণবিক সংখ্যা কত? এই যে 1s2 2s2 2p6 3s2 3p6 2 4 10 12 18, তারপরে কত বলো? 20, এরপরে কত? এই যে 26। খেয়াল করছো? এটাকে তুমি এভাবে না রেখা না পরের লাইনে একটু সাজায় লিখবা। দেখছো আমি কিন্তু থ্রি পরে 4 এ দিছি, তারপরে 3 দিছি, আর লেখার সময় একটু সাজায় লিখবা। কিরকম ভাবে সাজায় লিখবা? ধরো এটাকে আমি একটু লাস্টে যে একটু সাজায় লিখি, এই যে 3s2 লিখলাম, 3p6 লিখলাম, তারপরে 3d6 দিয়ে তারপরে 4s2টা দিই, এভাবে সাজায় লিখবো। এবং আমরা যে শিখছিলাম তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে বলো তো? 6 6, এখানে কটা হলো? 3s2 3p3, ও আচ্ছা এখানে তো আর দিই নাই, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো এখানে তো তোমার সবগুলা ফিল আপ হয় নাই, কারণ ডি তো 10 হয় নাই। তাহলে এবার যদি আমি সাজায় লিখি তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। ক্লিয়ার? এভাবে আমরা সাজায় লিখবো, তাহলে আমাদের জন্য ইলেকট্রন বিন্যাস করাটা ইজি হবে। প্রথমে আমরা যেভাবে কমফোর্টেবল 4s3 এভাবে লিখে নিব, পরের লাইনে সাজায় লিখবো। অনেকে ডিরেক্ট সাজায় লিখতে গিয়ে একটু মিস্টেক করে ফেলে। আচ্ছা, তো তোমরা এভাবে ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করবা, 1 থেকে 30 পর্যন্ত সবগুলো ইলেকট্রন বিন্যাস এভাবে লিখবা, লিখে নোট করে পাঠিয়ে দিবা আমাকে।